বাজারে বাড়ছে সব ধরনের চালের দাম, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পাল্টাপাল্টি দোষারোপ, নজরদারি চান ভোক্তারা। বন্ধ কারখানা চালুতে অর্থ পাবে না ঋণ খেলাপিরা, 20,000 কোটি টাকার স্কিমের গাইডলাইন দিল বাংলাদেশ ব্যাংক। আমদানি রপ্তানির আড়ালে এখনো হচ্ছে অর্থ পাচার, পুরোপুরি অটোমেশনের তাগিদ, 11 মাসে বাণিজ্য ঘাটতি $24 বিলিয়ন। মেঘনায় সাবমেরিন কেবল ছেঁড়ায় 4 বছর ধরে বিদ্যুৎহীন ভোলার 2 ইউনিয়ন, জনজীবনের স্থবিরতা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এবং হরমুজের ট্যাঙ্কারে ধারাবাহিক হামলা, বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, পুরনো ক্রেতাদের ছাড় দিচ্ছে সৌদি আরামকো। স্বাগত স্টার বিজ টুডে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা, আর বাড়তি দামের খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় চালের বাজারে সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। ঢাকার বাজারে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। গত মাসেও সরু মিনিকেট চাল কেজিতে ছিল 60 থেকে 65 টাকা, যা এখন 70 থেকে 75। আর নাজির শাইলের দাম ছিল 75 থেকে 80 টাকা, এই মাসে তা বেড়ে 85 থেকে 90 টাকা ছুঁয়েছে। ভরা মৌসুমেও বাড়তি দামের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 25 কেজির উপর প্রায় 150 টাকা বাড়তি, যেটা 2100 টাকা নিচ্ছি সেটা এখন 2250 টাকা চাচ্ছে। ওভারঅল রেটটা বেশি, যে আমাদের মতো মানুষ তো আসলে দিন দিন চালের দাম বাড়তে থাকলে কীভাবে চলবো। গত মাসে নিলাম আমন, যেটা 60 টাকা কেজি, আর আজকে এসে তারা বলতেছে 65 টাকা কেজি, তাহলে কেজিতে 5 টাকা বেড়ে গেল। বিরোধী চালিও সেম। দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। মিলাররা যখন ধানগুলো স্টক করে তারপরে ওরা একটু দামটা বাড়ায় দেয়। যখন কৃষকের কাছে ধান থাকে না তখন তাদের কাছে স্টক করে থাকে, তখন ওদের ইচ্ছে মতো দামটা বাড়ায় দেয়। দাম অবশ্য বাড়ায় নাই, নাজির শাইলের দামটা একটু বাড়ছে, মিনিকেটের দাম 28-এর দাম, ওটার দাম কমছে। নাজির শাইলের দামটা বাড়ছে, সিজন শেষ হয়ে গেছে, এলসি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া থেকে, এই কারণে নাজির শাইলের বাজারটা অনেক বাড়ছে। অন্যদিকে আড়তদাররা বললেন কোনো চালের দামই বাড়েনি, দাম না বাড়ার পক্ষে নানা যুক্তিও দিলেন তারা। নাজির না আসলে আমাদের বাংলাদেশের নাজির চালের দাম হয়ে যায় 80 থেকে 85-90 টাকা হয়ে যায়। এই জন্য নাজিরের চাহিদাটা বেশি থাকে। আর আমাদের দেশে যে সিদ্ধ 28 আছে, গুটি আছে, মোটা চালটা আছে, এটার দাম অনেক অংশেই কম। খুচরা পর্যায়ে ওরা অনেক রেট বিক্রি করে, ওরা আগে কিনে নিছে অনেকে, আর খুচরা পর্যায়ে এত সহজে দাম কমাইতে চায় না। সরকার বলছে যদি এই দেশের মিলাররা বাড়াবাড়ি করে তাহলে আমরা বাইরে থেকে চাল আমদানি করতে বাধ্য হব। ওই কথা শুনে এখন চালের বাজার কম। আমরা যে পাইকারি মার্কেটে চালের বাজার কম, খুচরা পর্যায়ে হয়তো ওরা মনে করেন যে হঠাৎ করে কমাইতে চায় না। সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বাড়তি দামের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটে শুল্ক কমানোর সিদ্ধান্তেও সুফল মিলবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। অর্থপাচার, জালিয়াতি বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত কাউকে বন্ধ কারখানা চালু করতে ঋণ দেওয়া হবে না। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা এসেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে চুক্তিতে আসতে হবে। নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়ার পর ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ বিতরণের উদ্যোগ নেবে। যেখানে অর্থপাচার, জালিয়াতি বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত নয় এমন গ্রাহকরাই এই তহবিল থেকে অর্থ পাবে। এছাড়াও প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে সরেজমিনে কারখানা পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও রেখেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ হয়ে যাওয়া কারখানা আবারও চালু করার জন্য 20,000 কোটি টাকার যে স্কিম করা হয়েছে তার অর্থের উৎস হবে ব্যাংকগুলোর উদ্ধৃত তারল্য। দুর্বল নীতিমালা ও নানা ফাঁক ফোঁকরের সুযোগে এখনও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এমন অভিযোগ তুলে খোদ ব্যাংকাররাই বলছেন এক্ষেত্রে ব্যাংকগুলোর পরিচালনাগত এবং নজরদারির ব্যর্থতা আছে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে পুরোপুরি অটোমেশন না হওয়াতে বাড়ছে অর্থ পাচারের ঝুঁকি। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক আলোচনায় এসব তথ্য উঠে আসে।
রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আমদানি রপ্তানি বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার তাগিদ দীর্ঘদিনের। এছাড়া অতীতে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে, যা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষ এখন সতর্ক অবস্থানে। বিআইবিএম এর আলোচনায় অর্থনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, একসময় সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে বিবেচিত এলসি এখন নানা ঝুঁকির মুখে। এছাড়া রপ্তানি আয় সময় মতো দেশে না আসা, বিল পরিশোধে বিলম্ব এবং নন ফান্ডেড দায়কে জোরপূর্বক ঋণে রূপান্তরের প্রবণতা বাড়ছে। ফোরকাস্ট করে ট্রেড অপারেশনসের লুফল অ্যাড্রেস করতে পারবেন না, শুধু এখানে কনক্রিট সলিউশন প্রয়োজন হবে, যার জন্য আমাদের ডিজিটাইজেশন ইজ মাস্ট। এবং সেই জায়গা থেকে আমরা আসলে একটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো, আদারওয়াইজ তো ইটস ইম্পসিবল। এ সময় বক্তারা বলেন, ট্রেড ফাইন্যান্সের খেলাপি ঋণের পৃথক তথ্যভাণ্ডার না থাকায় প্রকৃত ঝুঁকির চিত্র আড়ালে থেকে যাচ্ছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। ওয়ান্স এলসি ওপেন, আমাকে অন ম্যাচুরিটি পেমেন্ট সেটেলমেন্ট করতে হবে। এটার মানে ইয়েটা কোথায় যাচ্ছে দেখেন। এমনিতে আমাদের ব্যাংকিং সেক্টর যে একটা বিপদগ্রস্ত হয়েছে গত অনেকগুলো বছর, এর মাধ্যমে 5ই আগস্টের পর অনেকগুলো করেসপন্ডেন্ট ব্যাংক আমাদের লিমিট, বিভিন্ন ব্যাংকের লিমিট বন্ধ করে দিয়েছে। যদিও এই লিমিটটা ডিসক্লোজ করে না, বাট এটার সাথে নন পেমেন্ট আরেকটা এডিশনাল প্রবলেম যোগ হয়েছে। এইটা আমাদের আরেকটি জায়গায় এফেক্ট করেছে, সেটা হচ্ছে আমাদের ওবিও ফরেন ফান্ড পাচ্ছে না। এটা এই জায়গায় এই ফরেন ব্যাংকগুলো এখানে যারা অপারেট করছে তারা ভালো পজিশন আছে, কিন্তু লোকাল ব্যাংকগুলো সাফার করতেছে। ব্যাংকগুলোকে আরো সক্রিয় হয়ে ঝুঁকির জায়গাগুলো কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতা আরো এরকম পলিসি একদম টু দ্য পয়েন্টে যেখানে যেখানে অ্যাড্রেস করা দরকার, বা আমরা তো বিআইবিএম এর কাজে হলো তো একটা করা প্ল্যাটফর্ম করা, প্র্যাকটিশনার পলিসি মেকারদেরকে এক জায়গায় করা, রিসার্চার করা, একটা পলিসি যদি কোনো শর্টকামিং থাকে সেটাকে মতামত তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পৌঁছে দেবো আর কি। আলোচনায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র আলাদাভাবে প্রকাশ এবং ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারের তাগিদ দেন বক্তারা। ডুইং ট্রানজাকশনকে ইজ করেছে। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা। আমদানি বাড়ার বিপরীতে রপ্তানি আয় কমায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে। গেল অর্থ বছরের জুলাই থেকে মে 11 মাসে এই ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $24 বিলিয়ন। 2024-25 অর্থ বছরের একই সময়ে যা ছিল $19.37 বিলিয়ন। আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হালনাগাদ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জুলাই থেকে মে সময়ে দেশের মোট রপ্তানি আয় কমেছে 2%, বিপরীতে আমদানি বেড়েছে 6%। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে $23.98 বিলিয়ন। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স 19% বেশি বৃদ্ধি পাওয়া সহ ট্রেড ক্রেডিট বাড়ায় সার্বিকভাবে লেনদেন ভারসাম্য উদ্ধৃত আছে, যার পরিমাণ $4 বিলিয়ন। এই পরিমাণ অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যা দিয়ে 5 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকতে হয়। মেঘনা নদীর তলদেশের সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় 4 বছর ধরে বিদ্যুৎহীন ভোলার 2টি ইউনিয়নের মানুষ। তাদের জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। সরবরাহ কবে স্বাভাবিক হবে তা জানতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ ভোলা সদরের মাঝেরচর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষই হতদরিদ্র, জীবনও বেশ চ্যালেঞ্জিং। এই এলাকায় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলে যায় বিদ্যুৎ, আধার কেটে আসে আলো, লাগে দিন বদলের ছোঁয়া। নানা ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা, তৈরি হয় কর্মসংস্থান। তবে সেই আনন্দ এখন ফিকে। 4 বছর ধরে নেই বিদ্যুৎ। আমার এই যে ইলেকট্রিক মাল উঠাইছে দোকানে, ইলেকট্রিক মালও চলে না, এর বিদ্যুৎ নাই, এগুলা নিয়ে কি করবে? তারপর ফ্রিজ উঠাইছি, ফ্রিজও চলে না, এখন ফ্রিজ তো নষ্ট হয়ে যাওয়ার পর যায়। আমরা ভোলার নিকটবর্তী একটা চরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের লক্ষ লক্ষ টাকার মাল, এক একটা দোকানে 2 লক্ষ 3 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যেতে। দীর্ঘ 4 বছর বিদ্যুৎ আমরা বিচ্ছিন্ন। আমাদের বাচ্চাদের পড়ালেখা করাতে খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা হতদরিদ্র মানুষ। একই গল্প দৌলত খানের আরেক বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নের। বিদ্যুৎ না থাকায় থমকে গেছে জীবন, রাতের আধারই সঙ্গী।
এমন প্ল্যান পড়তে বই ঘামে জ্বর করে বাইরে পড়ে যায়, ঘুমাইতে পারে না। তাইলে আমাদের যদি কারেন্টটা হইতো তাহলে আমাদের জনগণের জন্য অনেক ভালো হইতো। এই বিদ্যুতের সবই আছে চরে, কিন্তু আমাদের বিদ্যুৎ পাই না। আমরা ফ্রিজ কিনছি, টিভি কিনছি, মানে সবাই যার যা লাগবে সব কিনছি আমরা। নষ্ট হয়ে যাইতেছে বিদ্যুতের কারণে, ফ্যান আনছি, ফ্রিজ আনছি, এগুলা নষ্ট হয়ে যাইতেছে। 2021 সালের ডিসেম্বরে লাইটার জাহাজের নোঙরে ছিঁড়ে যায় 3টি সাবমেরিন কেবলই। তারপর থেকেই নেই বিদ্যুৎ। এরপর কেটে গেছে 4 বছর। অচল পড়ে আছে যন্ত্রপাতি। যদিও সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। সাবমেরিন কেবল একবার বসানোর পরে আমরা ওই যে বললাম 2 মাসও টেকে নাই, তো এই কারণে আবার সাবমেরিন কেবল বসালে তো সেম সমস্যাই হবে। এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই, তো তবে কাজ চলমান আছে। কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ভোলার ইউনিয়ন দুটিতে বসবাস প্রায় 15,000 মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারতীয় ভিসা জটিলতা কাটিয়ে ওঠায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। ভৌগোলিকভাবে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে যাত্রী সেবা দিতে প্রস্তুতির কাজ শেষ করেছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। এতে বাড়তি রাজস্ব আয়ের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল আল মারুফের প্রতিবেদন। বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার মাঝামাঝি গুরুত্বপূর্ণ স্থলবন্দর কুমিল্লার বিবির বাজার। ভারতের ত্রিপুরাকে এই বন্দর যুক্ত করেছে বাংলাদেশের কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলকে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এদিক দিয়ে কমেছিল যাত্রী পারাপার, আমদানি রপ্তানিও হয়েছে বাধাগ্রস্ত। গত 28 জুন ভিসা চালুর মধ্য দিয়ে আবার ব্যস্ততা বেড়েছে এই বন্দরে। 1995 সালে যাত্রা শুরু করা বন্দরটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কাছাকাছি হওয়ায় ভারতীয় পর্যটকরা এই পথ দিয়ে যাতায়াত বাড়াবে বলে মনে করেন স্থানীয়রা। দুই দেশের মধ্যেই একটা ভালো একটা যাতায়াত তৈরি হবে আবার আগের মতো। প্রতিদিন এখন 60-70 জন করে যাচ্ছে, এটা 100-200 ছাড়িয়ে যেতে পারে। পণ্যের চেয়ে যাত্রী আসা যাওয়ার পথ হিসেবে বেশি ব্যবহার হওয়া বন্দরটিতে বর্তমানে যাত্রী সংখ্যা কম থাকলেও সামনে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা সর্বোচ্চ প্রস্তুতি আছি, যত যাত্রী আসলে কোনো সমস্যা হবে না, আমরা তাদেরকে দ্রুত গতিতে ইমিগ্রেশন কাজ করতে সম্পন্ন করব। আমরা আশা করছি যে বাংলাদেশি যাত্রী বাড়বে এবং যাত্রী বাড়ার সাথে সাথে আমাদের ভ্রমণ কর এবং অন্যান্য বিধ ব্যাগেজ ডিউটি এগুলো আদায়ের কার্যক্রমও বাড়বে, যার কারণে সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এবং এই বন্দরটা একটু প্রাণচাঞ্চল্যটা ফিরে পাবে। গত 6 মাসে এই বন্দর দিয়ে যাতায়াত করেছে 8,433 জন যাত্রী। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি শাটল সার্ভিস চালু করল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা গুরুত্ব পাবে বলে জানান তিনি। সার্ভিসটি চলবে বেবিচকের নিজস্ব অর্থায়নে, যা বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে 2টি বাস 30 মিনিট পর পর চলাচল করবে। বক্তব্য উপস্থাপন এবং বিমানবন্দর শাটল সার্ভিসের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে আজ আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করছি। এই সেবাটি বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা এবং বিমানবন্দর রুটে পরিচালিত হবে। এই সেবা চালুর ফলে যাত্রীরা বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারবেন। দর্শক, বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। চালের দামের সবশেষ খবর জানাবো আফরোজা লামিয়ার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। লামি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চালের বাজারের ঊর্ধ্বগতি কেমন দেখছেন, আর এর পেছনে কারণ জানতে পেরেছেন কি?
ইমন, আসলে কারওয়ান বাজারের যেই চালের বাজার রয়েছে সেখানেই রয়েছি। আপনার যে প্রশ্ন যে চালের বাজারে দাম ঊর্ধ্বমুখী এবং তার পেছনে কোনো কারণ আছে বা জানতে পেরেছি কিনা, ওরকমভাবে কোনো একটা যথাযথ যে কারণ থাকে সেই রকম কোনো কারণ এখন পর্যন্ত জানতে পারিনি, কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। আমি এখন একটা চালের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আটাশ চাল রয়েছে, মিনিকেট চাল রয়েছে, নাজির শাইল, পোলাওয়ের চাল এবং আমন ধানের যেই চাল সেটা রয়েছে। প্রত্যেকটা চাল আমরা যদি আনুমানিক একটা অ্যাভারেজ হিসাব ধরি, প্রতিটা চালই কিন্তু কেজিতে 5 থেকে 8 টাকা হারে বেড়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে কোনো দোকানে কিন্তু তার চেয়ে বেশি দামেও বিক্রি করা হচ্ছে। আটাশ যেই চালটা, এটা গত মাসে আমরা 50 থেকে 55 দেখেছিলাম, তা এই মাসে 60, 65 এরকম টাকায় বিক্রি হচ্ছে। সরু মিনিকেট যেটা, সেটা কিন্তু গত মাসে 65-70 করে বিক্রি হলেও এই মাসে 75-80 করে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি এর মধ্যে নাজির শাইল চালের দামটা বেড়েছে। নাজির শাইল চাল গত মাসেও 80 টাকায় দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী আফরোজা লামিয়া চালের বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। দর্শক, চাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব বিরতির পর। আজ আমাদের সঙ্গে থাকবেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসাইন। দর্শক, দেখছেন স্টার বিজ টুডে। ফিরছে একটু পর। দেখছেন স্টার বিজ টুডে। চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসাইন। জনাব নাজের হোসেন, আপনাকে স্বাগত। আমাদের একজন রিপোর্টার সরাসরি বলছিলেন যে প্রত্যেকটা চালের দাম প্রত্যেক 5 থেকে 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন কারণ দর্শাচ্ছেন। তো প্রথমেই জানতে চাই যে চালের দামের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা হলো চালের বাজারটা প্রতিনিয়ত সপ্তাহে পর পরেই বাড়তি। চাল কিন্তু বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য, তো আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান উপাদান। তো সেই কারণে যখনই চালের দাম বাড়ে তখন কিন্তু আমরা সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, তখন কিন্তু বাড়তি সমস্যায় পড়ে যায়। তো এটার মূল কারণ যেটা যদি বলি, সেটা আমরা বলবো যে আসলে এখানে বাজার তদারকি যেরকম হওয়া দরকার ছিল, যেই অ্যাঙ্গেলে যেই শেপে হওয়া দরকার, সেই ধরনের ব্যবস্থাটি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আপনি চাল ছাড়া অন্যান্য যেগুলো আছে, সবজির বাজার, মাছের বাজার, এই সমস্ত হোটেল রেস্টুরেন্টের এই জায়গাগুলোতে অনেক সময় তদারকিগুলো হয়ে থাকে। আপনি ধরেন চালের বাজারে তদারকি হয়েছে এরকম ঘটনা কিন্তু যখন কোনো চালের বিষয়টা খুব ক্রাইসিসে যায়, তখন হয়তো মাঝে মধ্যে এখানে যাওয়া হয়। তো চালের বাজারটা দীর্ঘদিন ধরে তদারকিটা অনুপস্থিতির কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই ঘটনাগুলি ঘটতেছে। কারণ হলো আমাদের আরেকটা বড় কারণ, তারা ব্যবসায়ীরা বলে থাকেন, সেটা হলো এখানে চালের বাজারে এখন কর্পোরেট গ্রুপের একটা আধিপত্য বেড়েছে। আধিপত্য বাড়ার কারণে তারা আবার মাঝে মধ্যে বিষয়গুলো নিয়ে খেলাধুলা করে থাকেন, উটের কারণে বাজারটা আনস্টেবল থাকে। তবে প্রবলেম হলো এটা প্রতি সপ্তাহে বাড়তেছে। তো প্রতি সপ্তাহে যখন বাড়তে থাকে, তো একজন মানুষের পক্ষে তো আর এফোর্ড করা কঠিন হয়ে যায়। তো আমরা মনে করি এই জায়গাতে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে, ধরেন ধান চালের যে মজুদ সরকারি পক্ষ থেকে যেটা করা দরকার, সেটার কিন্তু খুব ভালোই মজুদ আমাদের আছে, কিন্তু বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে থাকেন আমাদের বেসরকারি পর্যায়ে যারা আছেন, তারাই করে থাকেন। এটার কারণে আবার একই সাথে যেহেতু তদারকিটা হচ্ছে না, এই দুইটার সংমিশ্রণের কারণে বাজারটা বারবার এরকম অস্থির হয়ে যাচ্ছে। কোনো পণ্যের দাম যখনই বেড়ে যায়, তখন আমরা শুধু ভোক্তাদের পক্ষ থেকে জানি তদারকি বাড়াতে হবে, আর সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তদারকি বাড়ানো হচ্ছে। কিন্তু শুধুমাত্র আমরা এটা শুনি, কিন্তু কতটুকু কার্যকরভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি বলে মনে করেন? না, এটা তো আমরা ক্যাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলে আসতেছি। আমাদের যে বক্তব্য ছিল সেটা হলো যে আপনি তদারকিটা করবেন ইয়ার রাউন্ড, এটা এরকম না যে অ্যাডক বেসিসে এখন একটা পণ্যের দাম বাড়লো, আপনি সঙ্গে সঙ্গে তদারকিটা করলেন সেই জায়গাতে, কিন্তু আদার যে পণ্যগুলি আছে সেই জায়গায় কিছুই করলেন না। তো এই যে অ্যাডক বেসিসে করার কারণে এটা একটা বড় প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস হলো যে
রেগুলার বেসিসে যদি এই তদারকিগুলি করা হতো তাহলে কিন্তু ব্যবসায়ীরও বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিত এবং ভোক্তা যারা আছেন তারাও কিন্তু এটা সুফল পেতেন। আপনি হঠাৎ করে গেলেন, সারা বছর চালের বাজারে গেলেন না, যখন দাম বেশি করে বাড়লো, যে কর্মকর্তারা ওখানে যাচ্ছেন তাদেরও তো বিষয়গুলো মানে জানা দরকার, কেন কারণে প্রবলেমটি হচ্ছে। তো এই জন্য আমরা সরকারের কাছে বারবার এই কথাগুলি বলে আসছিলাম যে তদারকিটা সবসময় হওয়া দরকার। এবং আমরা প্রায় সময় বলে থাকি সেটা হলো যে বাজার একটা রেফারি দরকার। রেফারি হলো আমাদের যারা তদারকি করে কর্মকর্তা, তারাই। এখানে ভোক্তা এবং বিক্রেতা দুই পক্ষ। তো এখন রেফারি যদি না থাকে তাহলে কিন্তু ফাউল করবেই, যে কোনো পক্ষ করতে পারে। তো সেই জন্য সরকারের উপস্থিতিটা বাজারে জানান দেওয়া দরকার, এই জন্য তদারকি হওয়া দরকার। এবং একই সাথে তদারকিটা শুধুমাত্র বাজারে গিয়ে হবে না, এটার একাডেমিক তদারকিও হতে পারে। যেমন ধরেন এখন চালের বাজার ইন্টারন্যাশনাল মার্কেটে কী অবস্থায় আছে, আমাদের দেশের মজুদ কী অবস্থায় আছে, আমার দেশের প্রোডাকশন কী অবস্থা, তার কস্টিং প্রাইস কত, এই বিষয়গুলি অ্যানালাইসিস করেও ভোক্তা এবং ব্যবসায়ীদের কাছে মেসেজগুলো থাকা দরকার, সেটার জন্য ধারণা থাকা দরকার। তাহলে হয়তো ধরেন এই প্রবলেমগুলি যারা ফাউল করতেছে, যারা মানে আনএথিক্যাল ব্যবসার মধ্যে যাচ্ছে, তারা হয়তো সেই জায়গা থেকে নিবৃত্ত হতে পারে। বাজার মনিটরিং এর পরে সর্বোচ্চ কি করা হয়? জরিমানা করা হয়। আপনি যেটা বলছেন যে পেনাল্টিটা আসলে আরো কতটুকু শাস্তির বিধান রাখা যেতে পারে, পেনাল্টি রাখা যেতে পারে, যার ফলে এই এটা কমতে পারে, তৎপরতা কমতে পারে? না, আপনি ঠিকই বলছেন। আমরা যেটা মানে আমাদের পক্ষ থেকে যেটা বলা দরকার সেটা হলো যে এক্সিস্টিং যে পেনাল্টি বা শাস্তি যেগুলি আছে এগুলো হয়তো এখন বাস্তবায়ন হচ্ছে না, নতুন করে আর কি বলবো, কি করা যেতে পারে সেই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। সেটা হলো যে এখন যে এক্সিস্টিং ল, আমাদের নির্দেশনা যেগুলি আছে, এটার এফেক্টিভ বাস্তবায়ন। আপনি জানবেন যে একটা সময় আমাদের ঢাকা সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে ডিএমপি, র্যাব, এরকম 11টি প্রতিষ্ঠান বাজার তদারকি করত। এখন সবেদন নীলমণি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্য কেউ বাজারে যাচ্ছে না, এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে তদারকি হওয়া দরকার সেটাও কিন্তু প্রয়োজনের তুলনা খুবই নগণ্য। ধরুন আগে যদি 100টা অভিযান পরিচালনা করা হতো, এখন করা হচ্ছে হয়তো 20টা। তো ঢাকা শহরের মতো অবস্থা যদি সে অবস্থা হয়, তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবস্থা কীরকম হচ্ছে। তো সেই কারণে আমরা প্রথমে চাইব যে এখন আমাদের যে মেকানিজমটা আছে, ল এবং আদার যে ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাতে, সেখানে এটার এফেক্টিভ ইউজ, এটার বাস্তবায়নটা আমরা আগে চাইব। তারপরে হলো যে আইনেই বলা আছে একটা প্রতিষ্ঠান যখন বারবার একই অপরাধ করবে, তাকে কিন্তু তার দোকান বন্ধ করে দেওয়া, তাকে মানে জেলে পাঠানোর বিধানগুলি আছে। তো এখন যেটা করা হয় শুধুমাত্র আর্থিক দণ্ড করা হয়। তো আর্থিক দণ্ড করা হলে মানে সেই টাকা দিয়ে মাপ পেয়ে যাচ্ছে। আজকে যে জরিমানা দিল, গুনলো, তারপরের দিন থেকে সে আবার নতুন ফর্মে নতুন উদ্দীপনা নিয়ে আবার সে আগের অপকর্মগুলো করতেছে। তো এটার জন্য যেটা দরকার সেটা হলো যে আমি আজকে যে প্রতিষ্ঠানকে জরিমানা করলাম, তার পরবর্তী মাসে তার অ্যাটিটিউডগত পরিবর্তন হলো কিনা ফলো আপ দেখা। তা আমাদের এখানে ফলো আপ সিস্টেমটা নাই। কী কারণে কোন প্রতিষ্ঠানকে কী ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেটা যদি পরবর্তী মাসে আবার দেখা হয়, তাহলে কিন্তু আইনের বিধানটাও বাস্তবায়ন করা যাবে এবং তাকে সাথে তার অ্যাটিটিউডগত পরিবর্তন হচ্ছে কিনা সেগুলো দেখা যেত। এখন তো সেই সুযোগটা নাই। আমি যেরকম বললাম যে অভিযান আগে যদি 100টা করা হতো, এখন 50টা বা 20টা করা হচ্ছে। তো তাহলে তারা দেখবে কিভাবে? আর সেই জায়গাগুলি যারা করবে সেই জায়গায় লোকবল, লজিস্টিকের অনেকগুলি ঘাটতি থেকে গেছে। এই যে নিত্যপণ্যের দাম, আজকে চালের ব্যাপারে বলছি, শুধুমাত্র চাল কিন্তু না, অন্যান্য পণ্যের দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বারবার কিন্তু বিভিন্ন সরকারের আমলেই যারা মানে ভোগান্তিতে পোহায়, আসলে ভোক্তারাদের কথা যদি বলি, তাহলে আমরা সাধারণ ভোক্তারা বারবার বলি তদারকি বাড়ানোর কথা, কিন্তু তারপরেও এই ব্যাপারটা কেন সিরিয়াসলি নেওয়া হচ্ছে না? না, এইটার মূল কারণটা হলো যে আমাদের সরকারে যারা থাকেন তারা চিন্তা করে যে ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়। তো ব্যবসায়ীদেরকে সুবিধা দিলে তার বিপরীতে পাওয়ার কিছু বিষয় থেকে যাচ্ছে। আপনি যদি সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য কিছু করতে চান, সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, যন্ত্রণা থেকে মুক্তি দিতে চান, তাহলে হয়তো দণ্ডবাট্টুকু পাবেন। ব্যবসায়ীদেরকে সুবিধা দিলে আপনি প্রকারান্তর অন্য কোনো সুবিধা পাওয়া যেতে পারে। সেটার কারণে আমরা দেখি যে প্রতিটা সরকার মানে একটা গোষ্ঠীকে, ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়, এটার জন্য সরকারের মানে টায়ারে যে সমস্ত টায়ারের লোকজন আছে তারা প্রায় সময় চিন্তা করে যে কীভাবে সুবিধা বাড়ানো যায়। তো এইটার কারণে আমরা তদারকি বাড়াতে বলি, আমরা আইনের প্রয়োগের কথা বলি।
তখন সরকার চিন্তা করে যে আমাদের তো আইন প্রয়োগ ঠিক আছে, আমাদের বাজার স্বাভাবিক আছে, কোনো জায়গায় প্রবলেম নাই। এই প্রবলেম না থেকে বলে ওই সমস্যাটাকে তারা উপেক্ষা করে যায়, এবং উপেক্ষা করে যাওয়ার কারণে পরবর্তী যারা অপরাধ করতেছে তারা কিন্তু আরও বেপরোয়া হয়ে যায়, যেটার কারণে আমরা বিগত সরকারের আমরা দেখছি যে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা পাচার করে গেছে। এরকম অপরাধগুলি আমরা সবাই জানি। এগুলোর মূল কারণটাই হলো সরকারের প্রশাসন যন্ত্র থেকে বারবার ব্যবসায়ীদেরকে যারা অপরাধ করতেছে তাদেরকে এরকম মানে সুবিধা দেওয়ার কারণে তাদের শাস্তি, তাদের অপরাধের পানিশমেন্ট না হওয়ার কারণে তারা কিন্তু বেপরোয়া হয়ে গেছে। এবং বেপরোয়া হয়ে গিয়ে এখন দেখা যাবে যে আমাদের রাজনীতি, সংসদ, মন্ত্রিসভা সব জায়গায় দেখবেন যে ব্যবসায়ীদের বড় একটা আধিক্য, মানে তাদেরকে কিভাবে ঠিক রাখা যায় এরকম একটা চিন্তা। এগুলোর কারণে আসলে ওই প্রবলেমটি হচ্ছে না। তদারকির বিষয়গুলো কোনো কিছু হলে ব্যবসায়ীরা আমাদের উপর মানে খেপে যাবে। সেই যদি আমরা বলছি যে সে যদি অপরাধী হয় তাহলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, তাকে ব্যবসায়ী হিসেবে তো নয়, সে অপরাধী। তো এখন আমরা আমাদের প্রশাসন যন্ত্রের কাছে মানে একশোকা নীতির অবস্থানের কারণে যারা অপরাধ করতেছে তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় না। তাদেরকে কীভাবে মাফ করে দেওয়া যায়, তাদেরকে কিভাবে এই জায়গাগুলোর থেকে মানে পরিত্রাণ দেওয়া যায়, এইটার উপায়গুলো খুঁজতে থাকেন। সেটার কারণে স্বাভাবিক যে সুশাসনের গতি সেটা কিন্তু অনুপস্থিতির কারণে আপনি দেখবেন যে এই অসাধু ব্যবসায়ীদের কারসাজিটা এটা একটা সময় কর্পোরেট গ্রুপ বড় বড় ব্যবসায়ীদের হাতে ছিল, কিন্তু এটা আপনি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমাদের পাড়ার মহল্লা যেই মদের দোকান আছে সেখানেও কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। এটার মূল কারণ হলো যে অপরাধের পানিশমেন্ট না হওয়া। অপরাধের পানিশমেন্ট না হওয়ার কারণে মানুষ বারবার বলছে তদারকি হচ্ছে না, কিন্তু যারা এগুলো করবে তারা কীভাবে ওই গুটিকে অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিবে, তাদের কীভাবে পার করে দেওয়া যায়, এই চিন্তার কারণে এই মাত্রাগুলি বেড়ে। আমাদের রিপোর্টাররা বাজারে গিয়েছেন, সেখানে চালের দাম বৃদ্ধির পেছনে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। তো এই দায়টা আসলে কার? না, এটা হলো আমাদের ব্যবসায়ীদের আরেকটা ব্যবসা। সেটা হলো যে কেউ দায় স্বীকার করবে না, সবাই বলবে যে এটার জন্য আমি দায়ী নয়, আমদানিকারক দায়ী। আমদানিকারক বলবে যে আমি তো না, আমার ডিস্ট্রিবিউটর দায়ী। ওই যে এখন যেরকম আমরা বললো পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী একে অপরকে দোষারোপ করতেছে, কেউ কিন্তু দায়িত্ব নেবে না। তো দায়িত্ব তাহলে কার? দায়িত্ব কি ভোক্তার, যারা বেশি দামে কিনতেছে তাদের? তো এখন কোনো না কোনো পক্ষকে তো একটা স্বীকার করতে হবে যে কারা এটার জন্য অপরাধী। তবে একজন আরেকজনকে এরকম দায়ী করার মাধ্যমে তারা প্রকৃত সত্যকে আড়াল করছে, এটার খেসারত আমরা জাতি হিসেবে আমাদেরকে দিতে হচ্ছে। মিল মালিকদের এর পেছনে কোনো দায় আছে কিনা কি বলবেন? মিল মালিক তো অবশ্যই, কারণ যেহেতু সে বড় সাপ্লায়ার, আর বাজারে বড় অ্যাক্টর চালের বাজারের ক্ষেত্রে মিল মালিক এবং কর্পোরেট গ্রুপ, মানে এই দুইটাই তো এখানে বড় ফ্যাক্টর। তারা যেহেতু তারা বাজার নিয়ে খেলছেন, তারা যদি কোনো সময় মানে দাম বাড়াতে ইচ্ছা করে তখন সাপ্লাই কমিয়ে দেন, সাপ্লাই কমিয়ে দিলে অটোমেটিক্যালি এটার দাম বেড়ে যায়। তো এটার কারণে মিল মালিকের যে একদম মানে ধোয়া তুলসী পাতা তা কিন্তু বলা যাবে না, তারাও কিন্তু এটার সাথে জড়িত। একই সাথে এখন কর্পোরেট গ্রুপ একটা বড় হয়ে আসছে, তারাও কিন্তু এটার সাথে মানে তারাও বড় ওতপ্রোতভাবে জড়িত। আপনি ভোক্তা অধিকার সংরক্ষণের কথা বলছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণকে আরও কতটুকু শক্তিশালী হওয়া দরকার এই বাজার মনিটরিংয়ের জন্য? আমরা খুব আশাবাদী। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তাকে নিয়ে উনি তাদের কথা শুনেছেন, কী করা দরকার সেই বিষয়গুলো শুনেছেন, এবং একটা কমিটিও করেছেন। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিয়ে এটা কমিটিও করা হয়েছে। তো যেটা হলো যে ওনারা সরকারি পক্ষ থেকে যেগুলো দেখছেন, আমরা যেহেতু সরকারের বাইরে থেকে বিষয়গুলো দেখতেছি, তো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে কার্যকর করার জন্য যেটা দরকার, যেমন ধরেন এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নাই। এই সরকারের বাজার তদারকির ক্ষেত্রে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বড় একটি প্লেয়ার, বড় অ্যাক্টর। তো সেখানে মহাপরিচালক না থাকা মানে হলো যে ওই প্রতিষ্ঠানটা ছোটো হয়ে মানে হয়ে থাকা, নির্জীব হয়ে থাকা। তারপরে অনেক জায়গাতে 10-11টি জায়গায় তাদের কর্মকর্তা নাই, লজিস্টিক সাপোর্ট অনেকগুলো নাই। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম যে এটা একটা অর্গানোগ্রাম, অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে দীর্ঘদিন ধরে। উপজেলা পর্যায়ে পর্যন্ত একজন কর্মকর্তা থাকা দরকার। একটা জেলায় একজন কর্মকর্তার পক্ষে ধরেন 5-7টা উপজেলা, 10টা উপজেলা, 15টা উপজেলার মধ্যে তার পক্ষে গিয়ে কাজটা করা সম্ভব না। তো উপজেলা পর্যায়ে কর্মকর্তারা থাকা দরকার। এর বাইরে আরেকটা যেটা আমরা বলে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের কনজিউমারদেরকে অ্যাওয়ার করা,
মানে এখন ধরেন কোনো পণ্যের দাম বাড়লে আমরা যারা ক্রেতা ভোক্তা আছি তারা হোম ডে খেয়ে কিনি। তো এখন যখন একদিকে ক্রাইসিস আরেকদিকে যখন আমরা বেশি করে কিনবো তখন কিন্তু ক্রাইসিসটা আরও বড় হয়ে যায়। আমাদের কিছু ব্যবসায়ী আছে বলে যে ভাই দাম বেড়ে যাবে, আপনি পারলে কিছু বেশি করে কিনে রাখেন, মানে ওরা উপলব্ধ করে। সেই জায়গাতে একজন কনজিউমারের কী রুল হতে পারে, কী দায়িত্ব হতে পারে, সেই বিষয়গুলো মেসেজগুলো তাদের কাছে দেওয়া, তো দেওয়ার জন্য আরও বেশি অ্যাওয়ারনেস রেইজিং প্রোগ্রাম। এখন ধরুন টিভি মিডিয়া যেখানেই খুলবেন আপনি এই জিনিস ব্যবহার করলে দ্রুত এরকম হয়ে যাবেন। বিজ্ঞাপন কিন্তু প্রতিনিয়তই আছে, বিজ্ঞাপন তো দেওয়া হয়। এটা হয়তো পণ্যের বিজ্ঞাপন, কিন্তু অ্যাজ এ কনজিউমার আপনি ক্রাইসিসের সময় কী করবেন, দাম বাড়লে কী করবেন, দাম কমলে কী করবেন, কোন পণ্য কেনার সময় আপনি কী করবেন, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কনজিউমারদেরকে আরও মেসেজ দেওয়া দরকার। তো সেই জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আওতায়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আরও বেশি অ্যাওয়ারনেস এডুকেশন প্রোগ্রামগুলো হওয়া দরকার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে এই মেসেজগুলো দেওয়া দরকার, তাহলে কিন্তু রেসপন্সিভ কনজিউমার পাওয়া যাবে। তো এখানে শুধুমাত্র সরকারের দোষ আমরা বললেই সমাধানটি হবে না, কারণ হলো যে একজন কনজিউমার হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। এইটা শুধুমাত্র যারা বাজার তদারকি করছে তারা ছাড়াও মানে এই পুরা ইয়েতে ব্যবসায়ীদের কী রুল হতে পারে, প্রশাসনের কী রুল হতে পারে, আইন প্রয়োগের সংস্থার কী রুল হতে পারে, এই বিষয়গুলি সম্পর্কে আরও বেশি অ্যাওয়ারনেস, আরও বেশি এডুকেশন দেওয়া দরকার। তাহলে হয়তো দেখা যাবে যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাজার তদারকি বিষয় যেগুলি আমরা বলছি, আসলে বাজার তদারকির এবং যেটা বলছিলেন যে কনজিউমার যারা আছেন, ভোক্তা যাদের আছেন, তাদেরও কিছু করার আছে। তো দুইজনেরই আসলে চেষ্টা করতে হবে যাতে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসে এবং ভোক্তা যারা আছেন তারা যেন স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বাজার মনিটরিং প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসেন। দর্শক দেখছেন স্টারভিস টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টারভিস টুডে। বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। জাকার্তার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দুই দেশের মধ্যে ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট প্রাসাদ। এছাড়া গুরুত্বপূর্ণ খনিজ, ইস্পাত এবং কৃষি খাতে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকের পর প্রাবো বলেন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের অংশ হিসেবে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। অন্যদিকে প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ খনিজ ও ইস্পাত খাতে নতুন অংশীদারিত্বের কথা জানান নরেন্দ্র মোদী। Kedua, negara memandang kerjasama ekonomi উভয় দেশই অর্থনৈতিক সহযোগিতাকে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখে। তাই আমরা ইন্দোনেশিয়া ভারত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া এবং আসিয়ান ভারত পণ্য বাণিজ্য চুক্তি পর্যালোচনা ও উন্নীত করার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। peninjauan upgrading ASEAN-India Trade in Goods Agreement मैरीटाइम सहयोग को मजबूत कर रहा है। আমাদের দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান আস্থা প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক প্রতিযোগিতাকে আরও শক্তিশালী করছে। আজ আমরা প্রতিরক্ষা বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগিতা এবং শিল্প খাতের অংশীদারিত্ব সম্প্রসারণে সম্মত হয়েছে। ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদারে এখন থেকে আমাদের কোস্ট গার্ডগুলো একসঙ্গে কাজ করবে। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,25,290 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,15,142 টাকা। 18 ক্যারেট 1,84,757 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা। গত সোমবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে $4,126। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ধারাবাহিক হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এক ব্যারেল অপরিশোধিত তেল প্রায় 5.67% বেড়ে বিক্রি হচ্ছে $76। অন্যদিকে মার্কিন জ্বালানি তেলের দামও 5.37% বেড়ে হয়েছে $72। পাশাপাশি যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুতও আশঙ্কাজনক হারে কমছে।
ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছিল $72। সংঘাত শুরুর পর এটি সর্বোচ্চ উঠেছিল $126। মধ্যপ্রাচ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এশিয়ার তেল আমদানিকারক দেশগুলো। একসময় এসব দেশ ছিল প্রধান ক্রেতা, কিন্তু বারবার উত্তেজনা তৈরি হয় মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর, আর নির্ভর করতে পারছে না এসব দেশ। পুনরায় হরমুজ প্রণালী খুলে দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও আগের ক্রেতাদের ফিরিয়ে আনতে জ্বালানি পণ্যে নানা ছাড় দিচ্ছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সৌদি আরামকো চায় এশিয়ার সবচেয়ে বড় জ্বালানির বাজার আগের মতোই তাদের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল থাকুক। সেই লক্ষ্যেই 4 মাস পর আবারও রাস তানুরা বন্দর থেকে 5টি সুপার ট্যাঙ্কারে প্রায় 1 কোটি ব্যারেল তেল এশিয়ার বিভিন্ন দেশে পাঠিয়েছে সৌদি আরামকো। সাধারণত সৌদি আরামকো অফিসিয়াল সেলিং প্রাইস বা ওএসপি অনুযায়ী দীর্ঘমেয়াদী চুক্তিতে তেল বিক্রি করে। তবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় অগ্রগতির পর জুলাই মাসে 60 লাখ ব্যারেল তেল সৌদি আরামকো এশিয়ার ক্রেতাদের কাছে ওএসপির চেয়ে কম দামে বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এত কিছুর পরও এশিয়ার আমদানিকারকদের মন গলাতে পারেনি সৌদি আরামকো। ঘন ঘন ভূরাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের উপর ভরসা রাখতে পারছে না জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বড় ক্রেতারা। ইতোমধ্যে জাপান বিকল্প পথ ব্যবহার করে শতভাগ অপরিশোধিত তেল আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে। ভারত ও দক্ষিণ কোরিয়াও মধ্যপ্রাচ্যের উপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে কাজ করছে। এশিয়ার বাজারে এ পরিবর্তন দেখে বিশ্বখ্যাত তেল কোম্পানিগুলো এখন আফ্রিকার নাইজেরিয়া কিংবা কানাডার মতো ভিন্ন অঞ্চলে নিজেদের নতুন তেল ও গ্যাস প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সৌদি আরামকো সহ মধ্যপ্রাচ্যের উৎপাদকদের আরও প্রতিযোগিতামূলক মূল্য ও ছাড়ের কৌশল নেয়ার চাপ বাড়তে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ। নজিরবিহীন বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা। ধসে পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিড, ফলে পুরো দ্বীপরাষ্ট্রটি এখন গভীর অন্ধকারে নিমজ্জিত। তীব্র গরম থেকে বাঁচতে সমুদ্রের তীরে বা রাস্তায় রাত পার করছেন সাধারণ মানুষ। তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নানা খাতে। ওষুধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। জনমানবহীন চারপাশ, অন্ধকারে ঘরবাড়ি, রাস্তাঘাট। জাতীয় গ্রিড ধসে পড়ায় কিউবার রাজধানী এখন এক ভুতুড়ে নগরী। তীব্র গরমে হাঁসফাঁস মানুষের। কোনো উপায় না পেয়ে একটু বাতাসের খোঁজে সমুদ্রের তীরে জড়ো হয়েছেন হাভানার বাসিন্দারা। কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া এখন যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। রাত 1টা, 2টা বা 4টা পর্যন্ত একটু বাতাসের আশায় আমরা এখানে বসে থাকি। অনেক সময় গরম আর মশার কারণে পুরো রাত এখানে ঘুমাতে হয়। বিদ্যুৎ ছাড়া এটাই এখন কিউবানদের জীবন। গ্রিড অপারেটর ইউএনই জানিয়েছে, হাসপাতাল ও খাদ্য উৎপাদন কেন্দ্রের মতো জরুরি সেবাগুলোতে ধীরগতিতে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে। তবে বিকেল পর্যন্ত মোট চাহিদার মাত্র 1% পূরণ করা সম্ভব হয়েছে। তবে জ্বালানি সংকটের কারণে আগের মতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মাইক্রোসিস্টেমগুলোর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ আমাদের বিতরণ ব্যবস্থায় পর্যাপ্ত জ্বালানি নেই। ফলে আগের মতো বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা তৈরি করতে পারছি না। গত অক্টোবর থেকে এই নিয়ে রেকর্ড 8মবারের মতো ব্ল্যাক আউটের শিকার হলো দেশটি। গ্রিড ধসে পড়ার আগেই দেশের প্রায় 2/3 এলাকা বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। দীর্ঘদিনের জীর্ণ বিদ্যুৎ পরিকাঠামোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপ করা জ্বালানি অবরোধই কিউবাকে এই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। ঘুম না হওয়ায় আমার চোখের নিচে কালি পড়ে গেছে। মুখ দেখলেই তা বোঝা যায়। পরিস্থিতি অত্যন্ত কঠিন, কিন্তু বাধ্য হয়ে আমাদের এই কষ্ট সহ্য করতে হচ্ছে।
চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয়। এমনকি কিউবাকে কোনো দেশ তেল দিলে তাদের ওপর চড়া শুল্ক আরোপের হুমকিও দিয়েছে ওয়াশিংটন। কাজী শাহরিন, স্টার নিউজ। ভাটা পড়ছে তেল কিংবা গ্যাসে চলা গাড়ির বাজারে। সেই স্থান দখল করে নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি। বিশ্বব্যাপী শুধু 2025 সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হচ্ছে 2 কোটির বেশি। পরিস্থিতি এমন যে 4 বছর পর বিশ্বের মোট গাড়ি বিক্রির 35% থাকবে ইভির দখলে। কিন্তু কিভাবে মাত্র কয়েক দশকে গাড়ির বাজারে ইভির আধিপত্য এত বাড়ল? বৈদ্যুতিক গাড়ির দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশ কী পদক্ষেপ নিচ্ছে জানবো আজকের স্টারবিজ এক্সপ্লেইনডে। গাড়ি শিল্পের মক্কা মদিনা বলা হতো আমেরিকার ডেট্রয়েট শহর বা মোটর সিটিকে। 1980-র দশকে চীন যখন বিদেশি কোম্পানিগুলোর জন্য নিজেদের বাজার খুলে দেয়, তখন ডেট্রয়েট শহরের বড় বড় ব্র্যান্ড ভেবেছিল তারা চীনের বাজার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নেবে। কিন্তু পশ্চিমারা ঠিক তখনও বুঝে উঠতে পারেনি গাড়ির শিল্পের বিবর্তনে কিভাবে পাশার দান উল্টে যাবে। তাই তো বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজার এখন দাপিয়ে বেড়াচ্ছে চীন। কিভাবে পশ্চিমাদের টেক্কা দিয়ে এই বাজার দখল করলো চীন, সেই গল্পই জানাবো আজ। আর আপনাদের সঙ্গে আছে আমি মায়াশিকা রহমান। কিভাবে শুরু হলো ইভির যাত্রা? বৈদ্যুতিক গাড়ির প্রথমে বাজারে আনে স্কটল্যান্ড। ধারাবাহিকতায় ইভি তৈরি করে নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাষ্ট্র। 19 শতকের দিকে ইলেকট্রিক গাড়ি বা ইভি নিয়ে বিশ্বে শুরু হয় তোলপাড়। তখন যুক্তরাষ্ট্রের মোট গাড়ির বাজারে প্রায় 38% ছিল ইভির দখলে। তবে চার্জিংয়ের সীমাবদ্ধতা, পরবর্তীতে সস্তা জ্বালানি ও উন্নত ইঞ্জিনের কারণে 1920 সালের পর বাজার থেকে হারিয়ে যায় ইলেকট্রিক ভেহিকল। 1970-এর দিকে জ্বালানি সংকট আর তেলের আকাশচুম্বী দামের কারণেই জ্বালানিবিহীন গাড়ির প্রয়োজন খুব বেশি উপলব্ধি করে বিশ্ব। 1990 সাল থেকে আবারও বৈদ্যুতিক গাড়ির বাজার সরগরম হয়ে ওঠে। 2008 সালে টেসলা মোটরসের হাত ধরে বাজারে ফেরে ইভি। কিভাবে জনপ্রিয় হলো ইলেকট্রিক ভেহিকল? মূলত 2008 সাল থেকেই বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর সর্বশেষ তথ্য বলছে 2025 সালে বিশ্বব্যাপী ইভি বিক্রি হয়েছে 2 কোটির বেশি। মানে বিশ্বের মোট গাড়ি বিক্রির প্রায় 1/4 এখন বৈদ্যুতিক গাড়ি। সেই হিসেবে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে প্রায় 1টি করে ইভি। এই বাজার চীন কিভাবে দখল করলো? 2000 সালের শুরুতে চীন একটি মাস্টার প্ল্যান তৈরি করে। তারা বুঝতে পারে পেট্রোল, ডিজেল, ইঞ্জিন প্রযুক্তিতে তারা 100 বছরে এগিয়ে থাকা জার্মান বা আমেরিকাকে হারাতে পারবে না। তাই তারা খেলার ধরনটাই বদলে দেয়। তারা সরাসরি বাজি ধরে নিউ এনার্জি ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি ইভির ওপর। 2008 সালে বাজারে টেসলা আসার পর 4 চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ভাঙার চেষ্টা শুরু করে চীন। গাড়ি দেখতে পশ্চিমা, কিন্তু ভেতরের যন্ত্রপাতি সব চীনা। চীন তখন শুধু গাড়ি বানানোর ফ্যাক্টরির দিকে নজর দেয়নি, তারা গোপনে ইভির যন্ত্রাংশের দিকে নজর দেয়। আর এখন নিজেদের সক্ষমতার কারণে তারা ইভির বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ করছে। এছাড়াও চীনের সরাসরি নিজের নামে গাড়ি বিক্রি না করে তারা ভলভো, পলস্টার এবং লোটাসের মতো বিখ্যাত সব পশ্চিমা ব্র্যান্ডের মালিকানা কিনে নিয়েছে। ফলে অনেক গাড়ি পশ্চিমা ব্র্যান্ডের মনে হলেও গাড়ির পুরোটাই চীনের যন্ত্রাংশে তৈরি। এর একটি উদাহরণ দিই আপনাদের। পুরো বিশ্বের ইভি তৈরিতে ব্যবহৃত 60% লিথিয়াম ও 80% কোবাল্ট রিফাইনিং একাই নিয়ন্ত্রণ করছে চীন। এছাড়াও চীনের ক্যাটল কোম্পানি কিন্তু পৃথিবীর 39% ইভির ব্যাটারি বানায়। ইভির বাজারে চীনের দাপট। বিশ্ববাজারে ইভি তৈরি ও বিক্রির শীর্ষ রয়েছে চীনের বিওয়াইডি কোম্পানি। এছাড়া রয়েছে গিলি, টেসলা, ফক্সওয়াগন ও চাঙানের মতো প্রতিষ্ঠান। এই 5টি কোম্পানির মধ্যে 3টি চীনের, আর শীর্ষ 10 কোম্পানির মধ্যে 7টি চীনের প্রতিষ্ঠান। এর থেকে বোঝা যায় বিশ্বের ইভির বাজারে চীন একাই রাজত্ব করছে। বিওয়াইডি, চেরি ও গিলির মতো চীনা জায়ান্টরা তাদের নিজেদের চাহিদা মিটিয়ে এখন রেকর্ড পরিমাণের গাড়ি রপ্তানি করছে বিশ্বজুড়ে। গত এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে 40%। ভবিষ্যৎ বিশ্বে ইভির চাহিদা 2021 সালের তুলনায় ইভির চাহিদা বেড়েছে প্রায় 55%। বিদ্যমান পরিস্থিতিতে যে হারে ইভির চাহিদা বাড়ছে তাতে 2030 সাল নাগাদ বিশ্বে মোট বিক্রিত গাড়ির 35%ই হবে ইভির দখলে। তখন ইভির বাজারে চীনের 40%, ইইউ এর 25% এবং যুক্তরাষ্ট্রের 20% অংশীদারিত্ব থাকবে বলে প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর এক প্রতিবেদনে উঠে এসেছে। এশিয়ার বাজারে ইভি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইভির বাজারও দ্রুত বড় হচ্ছে। ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় 2022 সালে 80,000 ইভি বিক্রি করেছে, যা 2021 সালের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ভারত সরকারই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে $320 কোটি
প্রণোদনা দিয়েছে। আর তাতে দেশটিতে ইভি নির্মাণে বিনিয়োগ হয়েছে প্রায় 830 কোটি মার্কিন ডলার। কেন ইভি সাশ্রয়ী? বাংলাদেশের হিসেবে ইঞ্জিন চালিত একটি গাড়ি 1 লিটার জ্বালানি তেলে চলে 7 থেকে 10 কিলোমিটার। সেখানে প্রতি কিলোমিটারে খরচ হয় 13 টাকা। আর বৈদ্যুতিক গাড়ি বাড়িতে চার্জ দিলে কিলোমিটারে খরচ পড়ে 2 টাকার মতো। আর বাণিজ্যিক স্টেশনে চার্জ দিলে পরে 3.5 থেকে 4 টাকা। এবারের বাজেটে জ্বালানি সংকট কমাতে ও পরিবেশ বান্ধব এই গাড়ি ব্যবহার বাড়াতে ইভির গাড়ি, যন্ত্রপাতি ও চার্জিং অবকাঠামো আমদানিতে বিপুল শুল্ক কর ছাড় দিয়েছে বাংলাদেশ সরকার। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।